আপনি একটা ওয়ার্ড কমিশনার ছিলেন, তারপর আপনি সংসদ সদস্য হয়ে যাবেন, তারপরে দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, সব কিছু কইরা বড়লোক হবেন। তারপর আপনি পুরো বাংলাদেশে হলো গ্যাংস্টার বাহিনী গড়বেন, তারপরে বলবেন এটাই হলো বাংলাদেশের রাজনীতি। আমরা হয়তো বা পেশি শক্তি এবং মাসল পাওয়ারের যে রাজনীতি, ওইটা থেকে বের হয়ে একটু মাথা অথবা আমাদের যে চিন্তা ভাবনাকে শানিত করে নতুন বাংলাদেশকে রিকনস্ট্রাক্ট করার যে কাজটা, এটা এগিয়ে নিতে পারবো। আর যদি আমরা সবাই রায় দেই যে আপনি একটা ওয়ার্ড কমিশনার ছিলেন, তারপর আপনি সংসদ সদস্য হয়ে যাবেন, তারপরে দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, সব কিছু কইরা বড়লোক হবেন, তারপর আপনি পুরো বাংলাদেশে হলো গ্যাংস্টার বাহিনী গড়বেন, তারপরে বলবেন এটাই হলো বাংলাদেশের রাজনীতি। আর আপনাকে বলা হবে রাজনীতিতে জয়েন করো। জয়েন যদি তুমি না করো তাহলে তুমি বাংলাদেশ বিরোধী শক্তি। তো আমরা তরুণরা চাই যে বাংলাদেশটা নতুনভাবে রিকনস্ট্রাক্ট হোক। আমরা উদ্যোগ নিচ্ছি, আপনারা অংশগ্রহণ করবেন এবং একটা নতুন জায়গায় আমাদের বাংলাদেশটা নিতে হবে। যদি এটা বিএনপি না পারে, যদি এটা জামায়াত ইসলামী না পারে, যদি এটা এনসিপি না পারে, আপনি দাঁড়ান নতুন করে, আপনি উদ্যোগ গ্রহণ করুন। কারণ আপনারই একটি ভাই এখানে শহীদ হয়েছে, তার জীবনটা দিয়ে গিয়েছে এই জন্য যে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। তো আমাদের তরুণ প্রজন্মকে, যেহেতু বাংলাদেশের বড় একটা অংশ তরুণ প্রজন্ম এবং উইমেন, তাদেরকে হলে এই কাজটা এগিয়ে আসতে হবে। এই ইলেকশনে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ হলো, আমরা যখন রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া যাচ্ছি জয়েন করেছেন। তো আমি একজনকে বলেছিলাম যে আমাদের শরীরে ডায়াবেটিস নাই, আপনারা ডায়াবেটিস সেন্টারে না গিয়ে আমাদের তরুণদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করেন, দেখবেন দৌড়াতে দৌড়াতে সবার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। অনেকগুলো আসনে রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের সামনে গিয়ে বলছে আপনারা না ভোটকে জয়যুক্ত করবেন। মানুষের ন্যূনতম বোধ না থাকলে, লজ্জা শরম না থাকলে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো এই গণ অভ্যুত্থানের পরে কাজ চালাতে পারে বাংলাদেশে। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। জনাব জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র গাঠনিক প্রক্রিয়ায় 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া এখানে কাজ করেছিলেন, স্বৈরাচার এরশাদও এখানে হলো লোকাল গভর্নমেন্টের রিকনস্ট্রাকশনে কাজ করেছেন। এই বর্তমান যে সরকার রয়েছে তারাও কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো যেই বাচ্চাগুলা নিরাপদ সড়কে নেমে এসেছিল রাষ্ট্র মেরামতের জন্য, ইনসাফের ভিত্তিতে, যে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়েছিল, এই ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য, নতুন করে রাষ্ট্রটা বানানোর জন্য 24-এ এতগুলো মানুষ শহীদ হলো। যদি সত্যিকার অর্থে তাদের জীবনকে আমরা ধারণ করি, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ থাকে, তাহলে কে কোন দল করলে দলাদলি বাদ দিয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি এবং এই নির্বাচনে গণভোটে হাঁকে জয় করে নিয়ে আসা সবার জরুরি। আমরা যারা তরুণ এবং ছাত্র সমাজ রয়েছি, আমরা মাঠে আন্দোলনে নেমেছিলাম, আমরা হলো ডাকাতদেরকে ঠেকিয়েছি, আমরা শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি। এখনো আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ এসেছে। এই চ্যালেঞ্জের দায়িত্বভার আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র ভাই এবং সমাজকে আমাদের সবাইকে নিতে হবে। যদি আমরা নিতে পারি তাহলে হয়তো বা পেশি শক্তি যারা বাংলাদেশকে যে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে চায় না, তাহলে তার হলো টেন্ডারবাজি বন্ধ হবে। এডুকেশন সেক্টর ঠিক করতে চায় না, তাহলে দলের লোকদেরকে চাকরি দিতে পারবে না। বিকারুন্নেসায় হলো কোনো বাচ্চা গার্জিয়ান যদি স্কুলে ভর্তি করাইতে যায় তাহলে এমপি সাহেবের ফোন ছাড়া তাকে ভর্তি করাইতে পারবে না। যদি অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হয় তাহলে ব্যাংক পাড়ায় গিয়ে 100 লোক নিয়ে গুন্ডামি করতে পারবে না। তারা এগুলোকে ভয় পায়, ভয় পাওয়ার কারণে এখন বাধা দিচ্ছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে, তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে, এটা তো নিশ্চয় ভালো প্ল্যান হবে, খারাপ প্ল্যান তো আর হবে না, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তা আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে।
ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে, ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না, অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে। এজন্য আমরা আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, আপনারা মানুষের দিকে একটু তাকান, দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান। আমি ঢাকা ৮ আসনে 11 দলীয় জোট থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ি প্রত্যেকটা মসজিদে, হাদিবের যারা ভক্তবৃন্দ তাদের সাথে মুসাফা করতেছি। সবার মধ্যে একটা নতুন স্পিরিটের জন্ম দিয়ে গিয়েছেন আমাদের শহীদ ওসমান হাদি। কিন্তু আজকে 32তম দিন ওনার শহীদ হওয়ার এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নাই। তারা হলো ধরি মাছ না ছুঁই পানি, ওসমান হাদি ভাইয়ের জানাজার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। অতটুকুই কিভাবে জনগণের ক্ষোভকে শেষ করা যায় এটা হলো তাদের একটা কায়দা কানুন ছিল। আমরা বর্তমান সরকার যারা রয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাইকে বলবো, মেরুদণ্ড আর বিক্রি করবেন না। আমাদের ভাই এই বিশ্ববিদ্যালয়ের সন্তান, ইনসাফের রাজত্বের বাণী যিনি প্রচার করেছেন, কিভাবে পেশিশক্তি রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইনের আমাদেরকে দিয়ে গিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন, সেই ওসমান হাদি ভাইয়ের বিচার আপনারা কবে করবেন, কিভাবে করবেন, সুস্পষ্ট রোড ম্যাপ জাতির সামনে হলো প্রকাশ করুন। যদি না করতে পারেন এই দায়ভার আপনাদের নিতে হবে। বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি। আমি যেহেতু এই আসন ইলেকশন করছি, আমার প্রথম দায়িত্ব হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে পুরো বাংলাদেশে সর্ব জায়গায় যাওয়া। তো আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা শহীদ ওসমান হাদির বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন। আপনারা এটা সাগর রুনি হত্যাকাণ্ডের মতন বছরের পর বছর ঝুলাইয়ে রাখার এই যে কয়দা কানুন, আপনারা সেটা থেকে বের হন। এবং আমি সকল দলের প্রতি আহ্বান জানাবো, ইনকিলাব মঞ্চের ছোট ভাইয়েরা দিনের পর দয়ান মিছিল করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার চেয়ে। পুরো বাংলাদেশে রব উঠেছে, হাদি হত্যার বিচার চাই, কিন্তু এই ভয়েসগুলো হলো বর্তমান সরকারের কানে পৌঁছেছে না। কেন পৌঁছতেছে না? হাদি ভাইয়ের বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার চাই, এবং আমরা সুষ্ঠু একটি ইলেকশন চাই বাংলাদেশে, এবং গণভোটে যাতে আমরা হায়ার মধ্যে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি, যাতে আমাদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা যথাযথ উদ্যোগ নেবেন, কারণ বাংলাদেশ যখন হেরে যায় তখন একমাত্র বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বড় ভূমিকা রয়েছে। আপনারা যদি রাষ্ট্রকে পুনর্গঠনে এগিয়ে আসেন, বাংলাদেশ কখনো হারবে না, বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। সেই যাত্রায় আপনাদেরকে সালাম জানিয়ে এবং সংগ্রামে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।